1971 অক্টোবর ঢাকায় যুদ্ধরত গেরিলা মুক্তিযোদ্ধাদের একের পর এক আক্রমণে দিশেহারা পাকিস্তানি বাহিনী। দখলদারদের হত্যা আর নির্যাতনে আগে থেকেই আতঙ্কের ভুতুড়ে নগরীতে পরিণত হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজধানী। কিন্তু ঢাকার জনজীবন পুরোপুরি স্বাভাবিক এমনটা প্রমাণের উদ্দেশ্যে পাকিস্তানিরা তথ্যচিত্র বানিয়ে দেশে বিদেশে প্রচার করত। মিথ্যাচারে পূর্ণ তথ্যচিত্রগুলো তৈরি হতো ডিএফপি। শান্তিনগরের এই ভবনে ছিল তখন তথ্য অধিদপ্তরের কার্যালয়। জঘন্য সেই মিথ্যাচার বন্ধে গেরিলা যোদ্ধাদের একটি গ্রুপ 20 পাউন্ড বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছিল তথ্য অধিদপ্তর। পাকিস্তানিদের মিথ্যা প্রচারণার স্বরূপ উন্মোচন করা সেই বিস্ফোরণের খবর বিশ্বের শীর্ষ সব সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার হয়। এই হামলাকে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বাঙালিদের মনস্তাত্ত্বিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছিল বিশ্ব মিডিয়া। In the heart of Dhaka, guerrilla sabotage units carry out a daring raid on the film section of the Pakistani administration's information office. With increasing frequency, Dhaka is rocked by explosions from bombs planted by Mukti saboteurs. The Bengalis have at last begun to win the psychological war against the Pakistan army. গেরিলা যোদ্ধাদের দুঃসাহসিক সেই গ্রুপটির নেতৃত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা। বাইতুল মোকাররমই তখন সবচেয়ে বড় মার্কেট ছিল। ঢাকাতে এত বিশাল আকার ধারণ করেনি। এদিক দিয়ে আমরা যাচ্ছি, দেখি এই দু একটা দোকানে এই ধরনের টেলিভিশনের ক্যামেরা দিয়ে ছবি টবি তুলছে আর কি। তো তারা একটু কিউরিওসিটি হলো, খোঁজ কি হচ্ছে এখানে। বললো যে এরা তো ঢাকা শহরের যে একটা একেবারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে সেটা দেখানোর জন্য এই যে চিত্তে পাকিস্তানি খবর টবর দেখায় ডিএফপি, তারা এইসব শুটিং করছে। তা আমাদের মাথায় ঢুকলো তাহলে তো ডিএফপিকে ধরতে হয়। তা আমরা সেইভাবেই করে একদিন 3 জন যে ওই এরকম ছুটির দিন হাফ অফিস যেদিন ছিল আর কি, সম্ভবত শনিবার, তো যে আমরা একটা ব্যাগের মধ্যে 2টা স্টেন গান ওই এক্সপ্লোসিভ নিয়ে ওখানে আমরা যাই এবং আমরা সেখানে 20 পাউন্ড এক্সপ্লোসিভ দিয়ে ওখানে বিস্ফোরণ ঘটাই। 71 রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ অপারেশন হয় তৎকালীন পশ্চিম পাকিস্তান নির্বাচন কমিশন অফিসে। যে সকল জাতীয় সংসদ সদস্য ও প্রাদেশিক পরিষদ সদস্য বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদের আসন শূন্য ঘোষণা করে উপনির্বাচনের প্রস্তুতি চলছিল কমিশনে। গেরিলাদের ঘটানো বিস্ফোরণে রাজারবাগ পুলিশ লাইনের উল্টো দিকে কমিশনের 2টি বাড়ির একটির একাংশ সম্পূর্ণ বিধ্বস্ত হয়। হামলার পরে নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় নির্বাচন কমিশন। শহীদ জননী জাহানারা ইমামের 71 দিনগুলো গ্রন্থে গুরুত্ব সহকারে স্থান পেয়েছে এই অপারেশন। পাক শাসকদের বুকে কাঁপন ধরিয়ে দেয়া এই 2টি হামলা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কাছে বিমান বাহিনীর রিক্রুটিং অফিস আর পিলখানার গেটেও সাদেক হোসেন খোকার নেতৃত্বে চালানো হয়েছিল দুঃসাহসিক হামলা। আজিমপুর কবরস্থান সংলগ্ন গেটে গ্রেনেড হামলায় তৎকালীন ইপিআর বাহিনীর বেশ ক্ষয়ক্ষতি হয়। এই অপারেশন চালাতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাদেক হোসেন খোকা। অপারেশনে ইপিআর এখন যেটা বিজিবি, ওখানে 7 দিন সে লেবার হিসেবে কাজ করে আস্তে আস্তে থেকে এই এক্সপ্লোসিভ নিয়ে ভিতরে নিয়ে রাখলো। এইরকম একটা শিক্ষিত লোক লেবার হিসেবে ঢুকে 7 দিন, আমাদের ইন্টেনশন ছিল অ্যামিনেশন ড্রাম সেটাকে উড়িয়ে দেওয়া। সাহসী মুক্তিযোদ্ধা বললে যথেষ্ট হবে না, কারণ যে লোক বর্ডার ক্রস করে বোমা হাতে নিয়ে পাকিস্তান আর্মির বুয়ো ভেদ করে তার বাথরুমে বোমা রেখে যায়, ওটা কি খালি সাহস বলবো?
সাহসের থেকে অনেক বেশি। স্বাধীনতার প্রাক্কালে মুক্তিবাহিনীর আক্রমণের ভয়ে বন্ধ হয়ে যাওয়া ঢাকা রেডিও এবং টেলিভিশন পুনঃ সম্প্রচারে আনার ব্যবস্থা করেছিলেন সাদেক হোসেন খোকার নেতৃত্বাধীন গেরিলা গ্রুপটি। 18 ডিসেম্বর থেকে 1971-এ বাঙালি সম্প্রচার কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করেন তারা। বাঙালির শ্রেষ্ঠ গৌরব মহান মুক্তিযুদ্ধ। পরাধীন দেশের শত্রু কবলিত ভূখণ্ডে সবচেয়ে ভয়ঙ্কর রণাঙ্গন ছিল রাজধানী ঢাকা। রাজধানী যার দখলে গোটা দেশও তারই কবজায়। পাক বাহিনীর শক্তি ঢাকায় কেন্দ্রীভূত থাকায় এটা ছিল মুক্তিযুদ্ধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রণাঙ্গন। আর সেই শ্রেষ্ঠ সময়ের এক দুর্ধর্ষ গেরিলা ছিলেন সাদেক হোসেন খোকা। पाकिस्तान के पतन से 71-এ সাদেক হোসেন খোকা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনার্সের 3য় বর্ষের ছাত্র। আমার মনে পড়ে এখন আগরতলা শহরে বটতলা একটা জায়গা, একটাই রাস্তার উপর আগরতলা শহরটা, সেখানে সিপিএম অফিসে যে আমাদের নেতৃবৃন্দদেরকে পাই এবং সেখানে যে বোধহয় যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল। সন্ধ্যার পরে তখনই একটু মুখ হাত ধুয়ে ওখান থেকে আবার আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় 2 নম্বর সেক্টরে খালেদ মোশাররফ, এটিএম হায়দার, তাদের অধীনে প্রশিক্ষণ নেওয়ার জন্য। সেখানে আমাদের শহীদুল্লাহ খান বাদল, সে ঢাকার আমাদের সকলকে গ্রহণ করেন আর কি, যে রিসিভ করলেন যে, এবং বিভিন্ন গ্রুপে ভাগ করে বিভিন্ন ব্যারাকে আমরা উঠে গেলাম এবং এই প্রশিক্ষণের প্রক্রিয়া শুরু হলো। তরুণ সাদেক হোসেন খোকা যুদ্ধে গিয়েছিলেন মাকে, এমনকি পরিবারের অন্য কাউকে কিছু না জানিয়ে। ভারতের আগরতলায় যুদ্ধের ট্রেনিং নেন কর্নেল খালেদ মোশাররফের নেতৃত্বাধীন 2 নম্বর সেক্টরে। আমি আরো শপথ করিতেছি যে মুক্তিবাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। প্রশিক্ষণ শেষে মেজর হায়দারের নেতৃত্বে কুমিল্লার সালদা নদী ও মন্দুভাত এলাকায় পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশ নেন সাদেক হোসেন খোকা। রাজধানীতে পৌঁছেই তিনি তার কমান্ডের 40 জন মুক্তিযোদ্ধাকে 20 জন করে 2টি সাব কমান্ডে ভাগ করেন, যার একটি গ্রুপের নেতৃত্বে ছিলেন জনপ্রিয় পপ গায়ক আজম খান। দৈনিক বাংলা সহ কিছু পত্রিকা এবং নওয়াব হাসান আসকারি ও খাজা শাহাবুদ্দিন সহ কিছু ব্যক্তির গণবিরোধী ভূমিকা বন্ধে তাদের বাড়িতে অগ্নিসংযোগের দুর্ধর্ষ আন্দোলনেরও পুরো ভাগে ছিলেন তিনি। এসব ঘটনা সমগ্র পৃথিবীতে আন্দোলনের কথা ছড়িয়ে দেয় এবং আইয়ুব খানের পতন ত্বরান্বিত করে। সেই গণ অভ্যুত্থান এবং আইয়ুবের পতন, এবং সবচেয়ে বড় তার যে পরিচয়, যেটা আর অন্য কিছু কোনো সময় সেটা ঢেকে রাখতে পারে না, সেটা হলো মুক্তিযুদ্ধের সময় তার অবদান। এবং সে একজন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা ছিল, এবং তাত্ত্বিক মুক্তিযোদ্ধা না, সে সচেতনভাবে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ বিবেচনা করে অস্ত্র হাতে তুলে নিয়ে ঢাকার ক্র্যাক প্ল্যাটুন, যেটা 70 বুকে কাঁপন লাগিয়ে দিয়েছিল, তার একজন সদস্য হিসেবে লড়াই করেছে। এবং এই পরিচয়টাকে সম্মানিত করে ধরে রাখাটা
আজকে সমস্ত জাতির কর্তব্য। মুক্তিযুদ্ধ শেষে আবারও সাদেক হোসেন খোকা আত্মনিয়োগ করেন ছাত্র ইউনিয়নের রাজনীতিতে। তবে ছাত্র জীবন শেষ না হতেই 1977 সালে বিপুল ভোটে ঢাকা পৌরসভার কমিশনার নির্বাচিত হন তিনি। 1986 সালে আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণের জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আস্থা জ্ঞাপন করে 300 শতাধিক মুক্তিযোদ্ধা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। রাশেদ খান মেনন আর মোদি চৌধুরী ছিল একত্রে, পরে ওনারা ভাগ হওয়ার পরে আমরা সবাই মেনন গ্রুপে ছিলাম, খোকারাও মেনন গ্রুপে, আমরা মেনন গ্রুপে। পরবর্তী পর্যায়ে উনি কাজী জাফরের ডাইরেক্টলি জড়িত ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একবার হজে নিয়ে গেছিলেন, তখন বিভিন্ন প্রেক্ষাপট বিশ্লেষণ করে হি ডিসাইডেড টু জয়েন ইন বিএনপি। ক্ষমতার অবৈধ দখলদার এরশাদ বিরোধী তরুণদের আন্দোলনে প্রথম সারিতে ছিলেন সাদেক হোসেন খোকা। 9 বছরের দীর্ঘ সংগ্রামের পর ভোটাধিকার পাওয়ার নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তরুণ সাদেক হোসেন খোকা বিপুল ভোটে পরাজিত করেন আওয়ামী লীগ সভানেত্রী ও পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বয়সে তরুণ, কর্মঠ ও হৃদয়বান রাজনীতিক সাদেক হোসেন খোকাকে নির্বাচিত করেন সূত্রাপুর ও কোতোয়ালি এলাকার জনগণ। প্রথমবার নির্বাচিত হয়ে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরের 5 বছরে তিনি দেশে খেলাধুলার উন্নয়ন ও সম্প্রসারণে অভূতপূর্ব সাফল্য প্রদর্শন করেন। তার নেতৃত্বে স্বল্প সময়ের নোটিশে ঢাকায় সফল সাব গেমস আয়োজন হয়, যা এ যাবৎকালের অন্যতম জাঁকজমকপূর্ণ আয়োজন হিসেবে স্বীকৃত। ঢাকায় আন্তর্জাতিক মানের ইনডোর স্টেডিয়াম, হকি স্টেডিয়াম ও অ্যাথলেটিক টার্ফ নির্মাণ সহ সকল জেলায় নতুন স্টেডিয়াম নির্মাণ ও পুরাতন স্টেডিয়ামগুলো সম্প্রসারণ হয় তার সময়ে। এছাড়া দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিভিন্ন জেলায় 15টি যুব প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় এই ক্রীড়া সংগঠক ছাত্র জীবন থেকেই খেলাধুলার উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। মুক্তিযুদ্ধ থেকে ফিরেই 1972 সালে ব্রাদার্স ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করে ক্লাবকে 3 বছরের মধ্যে 3য় বিভাগ থেকে প্রথম বিভাগে উন্নীত করেন। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা সাদেক হোসেন খোকা ঢাকা ওয়ান্ডারার্স ও ফরাশগঞ্জ ক্লাবের গভর্নিং বডিরও চেয়ারম্যান ছিলেন। সাদেক হোসেন খোকা ভাই বাংলাদেশের স্পোর্টস জগতের অন্যতম একটি নাম এবং অ্যাজ এ স্পোর্টস অর্গানাইজার এবং একজন বাংলাদেশের একজন ফুটবল প্রেমী হিসেবে তার সুনাম রয়েছে। স্পোর্টসের সাথে জড়িত আছে, তারা সবসময় এটা স্মরণ রাখবে। উনি স্পোর্টস মিনিস্টার যখন ছিলেন তখন তিনি বাংলাদেশের যে ডাম্পার যেই শুরুটা হয়েছিল তিনি তার হাত দিয়ে শুরু করেছেন। পাশাপাশি বাংলাদেশের ফুটবল এবং স্পোর্টস যখনই কোনো ক্রাইসিস মুভমেন্টে গিয়েছে তখনই খোকা ভাই আমাদের মাঝে চলে এসছেন এবং চেষ্টা করেছেন বাংলাদেশি স্পোর্টসকে ডেভেলপ করার জন্য। তার নিজস্ব যে তহবিল থেকে তিনি বারবারই আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন এবং বাংলাদেশি স্পোর্টসকে সবসময় তিনি এগিয়ে নেওয়ার জন্য সক্রিয় ভূমিকা রেখেছেন। সাদেক হোসেন খোকা শুধু সংগঠক হিসেবে নয়, উনি খেলোয়াড়দেরকে আগামী দিনে যে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য বিভিন্নভাবে, শুধু উনি ব্রাদার্স ক্লাবের ব্রাদার্স নয়, অন্য ক্লাবের খেলোয়াড়দেরকে উনি অনুপ্রাণিত করতেন এবং যাতে এই খেলোয়াড়রা এই দেশের নাম সুনাম বয়ে আনতে পারে এই ধরনের বিভিন্নভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করতেন। সাদেক হোসেন খোকা সাহেব একজন পরিপূর্ণ ক্রীড়া সংগঠক ছিলেন। উনি এই সংগঠন থেকে আরম্ভ করে এই খেলার মাঠ থেকে উনি পরে ক্রীড়ামন্ত্রী পর্যন্ত হয়েছেন এবং ক্রীড়ামন্ত্রী হয়েও ওই দেশের খেলাধুলাকে উন্নয়নের জন্য উনি কাজ করেছেন। ক্রীড়ামন্ত্রী হিসেবে ওনার এক্সট্রা কোনো একটা গুরুত্ব বহন করে এই ধরনের কোনো আচরণ আমাদের সাথে করেনি। আমরা একইভাবে যে ভাই ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমরা প্রত্যেকে একত্রে কাজ করেছি, সকলে মিলে যে ফুটবলের উন্নয়নের জন্য বা দেশের সার্বিক খেলাধুলার উন্নয়নের জন্য কাজ করেছি। এবং যে কোনো অবসর সময়ে ওনার মন্ত্রী যখন ছিলেন, আমরা যেটা দেখেছি, আমি তখন ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারি, উনি হঠাৎ করে তো ফোন করতেন যে ভাই আমি আসতেছি। অর্থাৎ উনি কিছু অবসর কাটানোর জন্য বা পুরানো যে অভ্যাস রয়ে গেছে সেটার জন্য আসতেন, কিছু রিল্যাক্স করতেন, হয়তো ফুটবলে আলোচনা হতো। যেমন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব তৈরি করেছেন, তারপরে এই যে মুক্তিযুদ্ধ সংসদ
ফুটবল টিম তৈরি করেছেন, এটা বিরাট পাওয়া। তার মতো অর্গানাইজার আমার মনে হয় আমরা তাকে আমার মনে হয় লেটে তাকে আমরা জাতীয় পুরস্কার দিয়েছি। আরেকটা পরিচয় হচ্ছে কি, স্পোর্টস অর্গান তো ভালো ছিল, তারপর কিন্তু সে কিন্তু খুব ভালো গোলকিপার ছিল, খুব ভালো গোলকিপার ছিল। পিছিয়ে পড়া ফুটবলের পুনর্জীবনে তিনি বারবার পদক্ষেপ নিয়েছেন। নব্বইয়ের দশকে ডাম্ফা কাপ প্রবর্তন এবং সবশেষ ঢাকা সিটির মেয়র থাকাকালে 10 বছরের জন্য আর্থিক পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করেছিলেন তিনি। আমরা ফুটবল ফেডারেশনের আকাঙ্ক্ষা অনুযায়ী এই 10 বছরের জন্য আমরা এটা পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিতে আমরা সম্মত হয়েছি। তখন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট ছিল হাফিজউদ্দিন আহমদ। হাফিজউদ্দিন একদিন বলল যে একজন মানুষ যাকে আপনি বিশ্বাস করে যে কোনো কাজ দেবেন এবং সে সব কাজ করে দেবে, এই আপনি গ্যারান্টি পেতে পারেন। এটা আমার খুব মনে লেগেছিল। বললো কোনো হিসাবে হেরফের নেই, কোনো কাজের অনিয়ম নেই। ও যদি বলে আমি এই কাজটা নিলাম, সে কাজটা করতে হবে। সবচেয়ে বড় গুণই এটা বিরাট জিনিস। কোনো প্লেয়ার কখনো দুস্থ হলে, কখনো কষ্ট পেলে, দারিদ্রের আঘাতে জর্জরিত হলে খোকা তার কিছু মানুষ জন দিয়ে তাদের কাছে আর্থিক সাহায্য পাঠাচ্ছে। এটা আমি খুব ভালোভাবে জানি। অন্তত পক্ষে সে 50 লক্ষ থেকে 1 কোটি টাকা শুধু এই দুস্থ খেলোয়াড়, রোগে জর্জরিত খেলোয়াড়, নিডি খেলোয়াড়, এদের পেছনে খরচ করছে। এটা আমি ক্রীড়াঙ্গনে আর কারো কাছে পাইনি। সেই জন্য আমি খোকার একজন গুণমুগ্ধ ভক্ত বলতে গেলে, যদিও খোকা আমার চেয়ে অনেক ছোট। ক্রিকেটের উন্নয়নেও তার অবদান সংশ্লিষ্টরা স্মরণ করেন। আমাদের গর্ব জাতীয় দলের ক্রিকেটারদের ভবিষ্যৎ নিশ্চিতে আবাসিক ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগও তিনি নিয়েছিলেন। 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর 8টি আসনের 7টিতেই পরাজিত হয় বিএনপির প্রার্থীরা। একমাত্র সাদেক হোসেন খোকাই পুনর্নির্বাচিত হন। পরের 5 বছর তিনি জনমানুষের অধিকার আর আকাঙ্ক্ষার পক্ষে আন্দোলন সংগঠিত করেন। যাত্রাবাড়িতে একটি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে রক্তাক্ত মরণাপন্ন হয়েও রাজপথ ছাড়েননি, বরং নানা হুমকি উপেক্ষা করে আরও নিরবিচ্ছিন্নভাবে জনগণের কাতারে থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকায় ছিলেন। এই সময়ে তার বিরুদ্ধে প্রায় 200 মামলা হয়। এভাবে তিনি প্রতিবাদী জনতার অবিসংবাদিত নেতা হিসেবে আবির্ভূত হন। 2001 সালে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন। তিনি স্বল্প সময়ে জাটকা নিধন বন্ধ ও বেকারদের জন্য মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়ন করেন। তৃণমূল থেকে উঠে আসা রাজনীতি অন্তপ্রাণ সাদেক হোসেন খোকা প্রায় প্রতি বছরই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছেন জাতীয় রাজনীতিতে। প্রশাসনিক ক্ষেত্রেও 2 দফায় গুরুত্বপূর্ণ 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব সুচারুরূপে পালন করে রাজধানীর সর্বস্তরের মানুষের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। 2002 সালের 25 এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ভোটে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। 15 মে সাদেক হোসেন খোকার দায়িত্ব গ্রহণকালে ডিসিসি ছিল 631 কোটি টাকা দেনার দায়ে আবদ্ধ প্রায় দেউলিয়া একটি প্রতিষ্ঠান। আর 9 বছর পর তার দায়িত্ব ছাড়ার সময় সকল দেনা শোধের পরও প্রায় 400 কোটি টাকা নগদ স্থিতি ছিল ঢাকা সিটি কর্পোরেশনের তহবিলে। নিরলসভাবে কাজ করে সাদেক হোসেন খোকা নগর পরিষেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হন। এখনই 100 বছরের একটা পরিকল্পনা এই রাজধানী শহরের জন্য কিভাবে গ্রহণ করা যায়, সকলকে সাথে নিয়ে সব সেবাকে অন্তর্ভুক্ত করে সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব এমনকি নগরীর সাধারণ নাগরিকদেরও উন্নয়ন প্রচেষ্টায় সম্পৃক্ত করেন সাদেক হোসেন খোকা। বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে নগরীর উন্নয়নের নজির স্থাপন করেছিলেন সাদেক হোসেন খোকা।
সম্পূর্ণ বেসরকারি অর্থায়নে নির্মিত গুলিস্তান যাত্রাবাড়ি ফ্লাইওভারের শুধু উদ্যোগ গ্রহণ নয়, নির্মাণ কাজও শুরু হয়েছিল তাঁর সময়, যার উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 2002 সালে তার দায়িত্ব গ্রহণকালে নগরীর প্রায় সকল রাস্তাঘাট ছিল বিধ্বস্ত। ময়লা আবর্জনা অপসারণে দায়িত্বহীনতার কারণে নগরীর পরিবেশ বিষিয়ে উঠেছিল। মশার উপদ্রবে নগরবাসী ছিল অতিষ্ঠ। ডেঙ্গুর প্রাদুর্ভাবে শতাধিক প্রাণহানিও হয়েছিল। উদ্ভূত পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের ব্যাপারে নগরবাসী, সরকার ও দাতা সংস্থার মধ্যে আস্থাহীনতা ও হতাশা তৈরি হয়েছিল। সাদেক হোসেন খোকার সময়কালে উক্ত নেতিবাচক ভাবমূর্তির আমূল পরিবর্তন হয়ে একটি কার্যকর প্রতিষ্ঠান হিসেবে সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে। তার সময়ই জাপানের আর্থিক ও কারিগরি সহায়তায় দেশের প্রথম আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা শুরু করা সম্ভব হয়েছিল রাজধানীতে। I satisfied very much. This time we made a joint evaluation between that 4 Bangladesh member and 5 Japanese member, and all the joint evaluation member very deeply discussed about the present project state, and our final conclusion is that at the end of the project 2011 the project purpose will be achieved. This is a very good evaluation, and I am very happy. Those evaluation is not subjective, based on many data and information. We objectively that decided this. Always we Japanese want to cooperate with the Dhaka city people. আমাদের জাপানের বন্ধুরা, কর্তৃপক্ষ এবং আমাদের অফিসাররা মিলে একটা ইভ্যালুয়েশন করলেন। তাতে আমি বাংলাদেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী দিক থেকে বলবো যে আমরা খুব ভালো পজিশনে আছি। আর সবচেয়ে বড় কথা, এখানে প্রায় 100 কোটি টাকা দামের 127টা গাড়ি আমরা পাবো। তার মধ্যে 35টা কম্প্যাক্টার থাকবে, যেটা আমাদের দেশে এ পর্যন্ত কোনোদিন ব্যবহার করা হয় নাই। এটা ময়লা বহনকারী নতুন, অনেক পরিমাণের গার্বেজ আমরা অ্যাট এ টাইম ক্যারি করতে পারবো। তার থেকে এই শহর যে দ্রুত পরিষ্কার বা অন্যান্য দেশে যে আধুনিক ব্যবস্থা, সেই ব্যবস্থা আমাদের এখানে নিশ্চিত। রাস্তাঘাটের যথাযথ রক্ষণাবেক্ষণ ও প্রশস্তকরণের পাশাপাশি নগরীর শোভা বর্ধনের লক্ষ্যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় পরিকল্পিতভাবে সৌন্দর্য বৃদ্ধির কাজ হয়েছে। উন্নত রাস্তা, ভালো ফুটপাত, রাস্তার মাঝখানে ও পাশে মনোরম গাছগাছালি, ইন্টারসেকশনগুলোতে ফোয়ারা বা বিশ্বমানের স্কাল্পচার নগরীকে শিল্প সুন্দর এক নান্দনিক রূপ দিয়েছে। এই বেসরকারি এই উদ্যোগে এই যে কিছু সৌন্দর্য বর্ধনের বিউটিফিকেশনের কাজ করছি, তা আমরা মনে করি যে এটা যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে একটা গৌরবজল যে দিকটা আর কি, এখানে এটা দেখলে বোঝা যায় যে একজন মুক্তিযোদ্ধা একটা চেজিং আর কি, কোনো কিছু টার্গেটের দিকে যাচ্ছে, এরকম একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে এটাকে করা হয়েছে। এটা ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মের এরা বুঝতে পারবে যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে বিষয়টা, এটা একটা সার্বজনীন সব কিছুর মধ্যে আমাদের আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকুক, এটা আমরা চাই। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের নামে বহু সংখ্যক সড়ক ও স্থাপনার নামকরণ হয়েছে, যা জাতীয় ইতিহাস সংরক্ষণের এক অভিনব উদ্যোগ হিসেবে সব মহলে প্রশংসিত।
আমাদের এই বর্তমান বাংলাদেশটা, বর্তমান প্রজন্মে যারা আছেন তারা হয়তো অনেকে মনে করেন এটা বোধহয় এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে। এর পিছনে বহু আন্দোলন সংগ্রাম, বহু রক্তদান, বহু মানুষের অবদান এগুলি কিন্তু রয়েছে। এগুলিকে ইতিহাসে ধরে রাখার জন্য এবং শহর নগরবাসীর সামনে সবসময় তুলে রাখার জন্য এবং ভবিষ্যৎ ছাত্র সমাজ যারা আছে তারাও যেন এগুলি দেখে বুঝতে পারে, তাদেরকে এই বাংলাদেশটাকে ভালোবাসতে হবে, বাংলাদেশের সবকিছুকে ভালোভাবে দেখতে হবে, দেশটাকে গড়ে তুলতে হবে। এই বিষয়গুলো একটা একটার সাথে সম্পর্কিত। তাই সেজন্য আমরা এই চত্বরটাকে এইভাবে করার চেষ্টা করেছি। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে নগরবাসীর পক্ষ থেকে বিপুল সংবর্ধনা দেয়া হয়েছিল সাদেক হোসেন খোকাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে একজন আলোকিত মানুষ এবং লাখো মানুষকে আলোকিত স্বাবলম্বী মানুষে পরিণত করার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে তিনি বাংলাদেশকে আলোকিত করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দীর্ঘজীবী হন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শান্তিকামী নাগরিকদের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া এই স্বপ্নের ফেরিওয়াল। সাদেক হোসেন খোকা তার বাক্যের ভেতর তিনি তার নিজের মহানুভবতা খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। সাদেক হোসেন খোকার সময়ে রাজধানীতে 24টি নতুন ফুট ওভারব্রিজ, 21টি সরু রাস্তা প্রশস্তকরণ, কয়েকটি নতুন রাস্তা নির্মাণ, হকারদের পুনর্বাসনে বেশ কয়েকটি মার্কেট নির্মাণ, বাস টার্মিনাল সম্প্রসারণ ও আধুনিকায়ন, কবরস্থান সম্প্রসারণ ও উন্নয়ন, রাস্তা খোঁড়াখুঁড়ি শেষে দ্রুত মেরামতের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু, এছাড়া ক্লিনারদের জন্য আবাসিক কলোনি ও প্রাথমিক বিদ্যালয়, বিভিন্ন ওয়ার্ডে 12টি আধুনিক কমিউনিটি সেন্টার ও 10টি শরীর চর্চা কেন্দ্র, হিন্দু সম্প্রদায়ের জন্য শ্মশান ঘাট, নগরীর সবগুলো মন্দির উন্নয়ন, নগর জাদুঘর, দাতব্য চিকিৎসালয়, মাতৃসদন, নাট্যমঞ্চ, জিওগ্রাফিক ইনফরমেশন সেন্টার, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র, ওয়ার্ডে ওয়ার্ডে সঙ্গীত বিদ্যালয় সহ অসংখ্য প্রতিষ্ঠান ও অবকাঠামো নির্মিত হয়েছে। তার সময়ে প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের অধীনে ক্লিনিক ও মাতৃসদন কেন্দ্রসমূহে গরিব রোগীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা চালু করা হয়। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও তার কর্মযজ্ঞের কারণে ঢাকা তখন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে সুন্দর ও সুশৃঙ্খল নগরীর স্বীকৃতি লাভ করেছিল। 2011 সালের 29 নভেম্বর সরকার সংসদে একটি বিলের মাধ্যমে ঢাকা সিটি কর্পোরেশনকে 2 ভাগে বিভক্ত করেন। কর্মদক্ষতা আর জনসম্পৃক্ত রাজনীতির কারণে সাদেক হোসেন খোকাকে নির্বাচনে হারানো সম্ভব না এমন তথ্যের কারণে মেয়াদ শেষ হবার পর 4 বছর অবধি নির্বাচন দেওয়ার ঝুঁকি নেয়নি আওয়ামী লীগ সরকার। শেষ পর্যন্ত 2011 সালের 29 নভেম্বর নজিরবিহীনভাবে মাত্র 4 মিনিটে ঢাকা সিটিকে দ্বিখণ্ডিত করার বিল সংসদে পাশ করে অনির্বাচিত আমলাদের প্রশাসক হিসেবে বসানো হয়। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন বিল 2011 সংসদে পাশ হলো। সেদিনই মেয়র পদে সাদেক হোসেন খোকার 9 বছরের দায়িত্ব পালন শেষ হয়। প্রিয় ঢাকাকে বিভক্ত করার প্রতিবাদে ডাকা এক কর্মসূচিতে হামলার শিকার হন তিনি। পুলিশের নিশ্চিদ্র বেষ্টনীর ভিতরেই সাদেক হোসেন খোকার মাথায় লাঠির এবং পায়ে ছুরির আঘাত করে দুষ্কৃতিকারীরা। কর্মদক্ষতা ও জনসম্পৃক্ততার কারণে সাদেক হোসেন খোকা আন্তর্জাতিক পরিমণ্ডলেও একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
9 বছর মেয়রের দায়িত্ব পালনকালে তিনি যুগপৎভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্বও পালন করেছেন। (1996 থেকে 2015 সাল পর্যন্ত প্রায় 19 বছর ঢাকা মহানগর বিএনপির সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালনকালে তাঁর সভাপতিত্বে রাজধানীতে শতাধিক মহাসমাবেশ হয়েছে। সাদেক হোসেন খোকার সাংগঠনিক দক্ষতায় প্রতিটি সমাবেশই জনসমুদ্রে পরিণত হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালনের ধারাবাহিকতায় তিনি আমৃত্য ছিলেন দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। আমি দেশের প্রতিমন্ত্রী, মন্ত্রী, এমপি, মেয়র সবকিছু অনেক কিছু দায়িত্ব আমি পালন করেছি। তো চিরদিন আমি একাই সব দায়িত্ব পালন করবো? এরা আমাদের নতুন প্রজন্ম, নিউ জেনারেশন, তাদেরকে তো আসতে হবে। সাদেক হোসেন খোকার মতো একটা লোক যে শুধু একজন স্বাভাবিক সাদেক হোসেন খোকা নয়, যার এই দেশের জন্যে যার অবদান আছে, জাতির জন্য যার অবদান আছে, আমাদের মধ্যে একটা প্রগাঢ় বন্ধুত্ব ছিল। অনেকেই যেটাকে ব্যবহার করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, যে মির্জা আব্বাস এবং খোকা তো একে অপরকে দেখতে পারে না। কথাটা ঠিক না, কথা কখনোই ঠিক ছিল না। খোকার জীবনভঙ্গি, জীবনধারাটা ছিল এক ধরনের, আমার জীবনধারা ছিল এক ধরনের, কিন্তু রাজনীতিতে একটা ধারাতেই আমরা চলতাম। একটা জায়গায় বিশ্বাস করতাম। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ধারায় বিশ্বাস করতাম, ওনার ধ্যান ধারণায় বিশ্বাস করতাম। রাজধানীতে সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়ন ও অটুট রাখার জন্য তার বিরামহীন চেষ্টা দেশব্যাপী দৃষ্টান্ত তৈরি করেছে। কর্মী অন্তপ্রাণ এই রাজনীতিক রাজপথে কর্মীদের আগলে রাখার চেষ্টা করেছেন সব সময়। গুম খুনের শিকার নেতাকর্মীদের পরিবারের পাশেও তিনি দাঁড়িয়েছেন সবার আগে। বন্ধুবৎসল সাদেক হোসেন খোকা কথা বলেন কম, কারণ তিনি কথায় নয় কাজে, সন্ত্রাসী নয় শান্তিতে, বিভেদে নয় ঐক্যে, প্রতিহিংসায় নয় সহ অবস্থানমূলক সম্প্রীতিতে বিশ্বাসী। এখন একথা সবাই স্বীকার করেন দেশের জনকল্যাণমুখী রাজনীতির পরীক্ষিত নেতা সাদেক হোসেন খোকা। তার সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কোনো কোনো মহল তাকে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ থেকে বঞ্চিত করার নানামুখী চেষ্টা করেছে। প্রথমে দুর্নীতির অভিযোগ এনে মিথ্যা মামলা দিয়ে নির্বাচনে অযোগ্য করার চেষ্টা চলছে। তাকে বেল দিয়েছে এবং তার বিরুদ্ধে যে কেস হয়েছে সেটা স্টে করে দিয়েছে। এর আগে তার ওয়াইফের অ্যাপ্লিকেশনে অলরেডি ওয়াইফকে স্টে করে দিয়েছিল এবং তার ছেলে এবং মেয়েকে চার্জশিট থেকে বাদও দিয়ে দিয়েছে। সাদেক হোসেন খোকা তার পূর্বপুরুষের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে বিপুল সম্পত্তি পেয়েছেন। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের সৈয়দপুরে। দেশের প্রথম স্টিল বডি লঞ্চের মালিক ছিলেন তার পিতা ইঞ্জিনিয়ার এম এ করিম। জন্ম মুন্সিগঞ্জে হলেও তার শৈশবেই এম এ করিম পরিবার স্থায়ীভাবে চলে আসেন রাজধানী ঢাকায়। তার পিতা এম এ করিম ঢাকা স্টক এক্সচেঞ্জের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, যে সদস্য পদ উত্তরাধিকার সূত্রে তিনি পেয়েছেন। আমার বাবা যদি না থাকতো তাহলে বি চৌধুরীর বাবার সাথে কিভাবে সে ইলেকশন করে, এমপি ইলেকশন? রাস্তার ফকিরে তার করতে পারে না, তাই না? ওই আমলে একমাত্র আমার বাবারই স্টিল বডি লঞ্চ ছিল। আমার বাবা আর্মিতে ছিলেন, আর্মির ইঞ্জিনিয়ার ছিলেন। তারপরে উনি স্টক এক্সচেঞ্জে উনি নিজে প্রতিষ্ঠাতা। হ্যাঁ, ওনার হাতে প্ল্যান করা। সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। এই গোপীবাগে যে বাড়িটা, এই বাড়িটা বোধহয় 54-এ বন্যা হয়েছিল, তখন আমাদের কেনা ছিল। অত্র এলাকায় 3টা গাড়ি ছিল। একটা গাড়ি ছিল আমার বাবার, আরেকটা ছিল জহিরুদ্দিন মিনিস্টার, আরেকটা ছিল এই যে এখানেই বাসা রহমত সাহেব। দানবীর হিসেবে দেশব্যাপী সাদেক হোসেন খোকার বিশেষ সুনামের কথাও অনেকেই জানেন। শিক্ষা, চিকিৎসা, বিয়ে এবং বিভিন্ন ধর্মীয় সামাজিক উৎসবে তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সহায়তা দিয়ে আসছে।
সাদেক হোসেন খোকার স্ত্রী মিসেস ইসমত আরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সহ MSS ডিগ্রি অর্জন করেন। এই দম্পতি 3 সন্তানের জনক জননী। তাদের একমাত্র মেয়ে শারিকা সাদেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে অনার্স ও মাস্টার্স শেষে যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটি থেকে MA ডিগ্রি সম্পন্ন করেন। ছোট ছেলে ইশফাক হোসেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে ব্যাচেলার্স ইন ইকোনমিক্স এবং স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ থেকে মাস্টার্স ইন গ্লোবালাইজেশন অ্যান্ড মাল্টিন্যাশনাল কর্পোরেশনস সম্পন্ন করেছেন। সাদেক হোসেন খোকার বড় ছেলে ইশরাক হোসেন ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্স শেষে নিজ মাতৃভূমিতে ফিরে আসেন। পিতার দেখানো পথ ধরে দেশে গণতন্ত্র ও মানবাধিকার ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে রাজনীতিতে যোগ দেন। ফ্যাসিস্ট স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ে সাহসিকতার পরিচয় দিয়ে অল্প সময়েই তারুণ্যের আইডলে পরিণত হয়েছেন। এমন একজন জনপ্রতিনিধির কথা কল্পনা করুন, যিনি সুখে দুঃখে বিপদে আপদে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাশে সব সময় এসে দাঁড়ান। দিন রাত কিংবা মধ্যরাত যখনই রাত পড়েছে তখনই ছুটে এসেছেন তার প্রিয় এলাকাবাসীর কাছে। শৈশব থেকেই সাদেক হোসেন খোকা সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করে আসছেন বলে জানান স্বজনরা। সাদেক হোসেন খোকা আমার বড় হয়, একমাত্র হয়, একজন সম্মানিত ব্যক্তি, অত্যন্ত সাহসী। স্বাধীনতা যুদ্ধের থেকে আমি তাকে ভালোভাবে বুঝি। দুর্দান্ত সাহসী, পরোপকারী, সবসময় অন্যের উপকার করা, অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়া, তার ছোটকাল থেকে অভ্যাস ছিল। তিনি ভাই হিসেবে অত্যন্ত কর্তব্যপরায়ণ ব্যক্তি, সকলের দিকে তিনি দৃষ্টি রাখতেন। তিনি ছাত্র জীবনেও চঞ্চল ছিলেন, সাহসী ছিলেন। ও যখন ক্লাস 2-তে পড়ে রামকৃষ্ণ মিশন স্কুলে, তখন ও রাত্রে আমাকে বলল, শোন, সকালে যদি আম্মা আমাকে খোঁজে তুই বলবি যে বকুল ফুল তুলতে গেছি মিশনে। ও রাত্রে গ্লুকোজ প্যাকেট বিস্কুট কিনে নিয়ে আসছে। তখন 4 আনা না 14 পয়সা ছিল এক প্যাকেট, আর গ্লুকোজের প্যাকেট একটা আর গ্লুকোজের বিস্কুট একটা এনে তা আমাদের বাসায় একজন কাজের ছেলে ছিল 10-12 বছরের। ওই ছেলেটা পক্স উঠছে, হ্যাঁ, খুব পক্স। আমাদের কিন্তু এক ভাই এক বোন 1 সপ্তাহ মারা গেছে। তা আমার খুব ভয়, ওই ছেলের পক্স উঠছে, যার জন্য ও কারো বলে না, আমি না। তারপর ও করছে কি, ওই বিস্কুট আর গ্লুকোজের প্যাকেট নিয়ে ওই বস্তিতে গেছে। যাই মিন্টু বলে ছেলেটা ছিল, ওই ছেলেকে ও গ্লুকোজ খাওয়াই এসছে, বিস্কুটও ভিজানাকে খাওয়াইছে। তার কিছুক্ষণ পরে ও তো খুব ভরে গেছে, 7টার দিকে ছেলেটা মারা গেছে। তোর মা কাঁদতে কাঁদতে আসছে, আয়সা বললো যে ভাই খিলাইলো, আর পরে ভাইয়ের হাতে শেষ খাইলো, আর মারা গেল। মানে আম্মা তো ভয় অস্থির যে আবার ওর এই হয় কি না। মানে ও ছোটবেলা থেকে খুব সাহসী ছিল, মনও বড় ছিল ওদের। ওইটুক ছেলেকে, ও তখন ক্লাস 2-তে পড়ে, কী বা বয়স আর কতটুকু, সেই অন্ধকার থাকতেও চলে গেছে সেই বস্তিতে। ওই রকম অনেক কিছু করছে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন। ও সাহসী ছিল, অনেক বিপদ আপদে কোনো একটা এলো, ও কিন্তু হটে নাই। ও কাউকে কিছু উপকার করে আসলো কখনো বলতো না। অনেক সময় আসলে, আম্মা ভাত আছে, হ্যাঁ আসলাম, তারপর করে ডাক দিত, মানে ওর বন্ধু বান্ধবদেরকে খাওয়াই দিত। ও খাইতো না। গোপীবাগেই একটা ছোট একটা বাচ্চা পাওয়া গেছিল। ও তখন অল্প, সেই বাচ্চাটাকে নিয়ে হসপিটাল বেডে নার্স রেখে দিচ্ছে, ট্রিটমেন্ট করছে। ও পালতে চাইছে, আম্মা দিছে বকা। পুরান ঢাকার নিমতলিতে আগুন লাগার পর মাঝরাতে সবার আগে বিপন্ন মানুষের কাছে ছুটে গিয়েছিলেন সাদেক হোসেন খোকা। এতে অন্য কোনো সংস্থা, আর্মি, সিটি কর্পোরেশন, তাদেরও যদি সহায়তা লাগে আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সেই ব্যাপারে যোগাযোগ করব। ঢাকাবাসী মাত্রই জানেন একজন বিরল জনবান্ধব মানুষ হচ্ছেন সাদেক হোসেন খোকা। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে গ্রেপ্তার হন সাদেক হোসেন খোকা।
দীর্ঘ কারাভোগ ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে কয়েক দফা বাধা পাওয়ায় ক্রমশ অসুস্থ হয়ে পড়েন এই বীর মুক্তিযোদ্ধা। পরে উচ্চতর আদালতের নির্দেশনা নিয়ে 2014 সালের 14 মে নিউ ইয়র্কে যান তিনি। এরপর শুরু হয় মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে তার দীর্ঘ লড়াই। ভৌগোলিক সীমানার বাইরে থাকাকালে তার হৃদয় জুড়ে ছিল কেবলই প্রিয় মাতৃভূমি। আজকের যে আন্দোলন, এটা আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। এই আন্দোলনে প্রতিটি সচেতন মানুষের ঝাঁপিয়ে পড়া, অংশগ্রহণ করা একটা পবিত্র দায়িত্ব বলে আমরা মনে করি, আমি অন্তত মনে করি। আর সেই দায়িত্ববোধ থেকে আমার যখনই একটু আমি সুস্থ হব বা আমার ডাক্তারের পরামর্শ পাবো, অবশ্যই আমি বাংলাদেশে যাব এবং সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো, এতে কোনো সংশয় নাই। সবসময় লিবারাল পলিটিক্স করার জন্যই তার চিন্তা চেতনা ছিল এবং চেষ্টা করত আমাদের দলের মধ্যেও ওই ধারাটা নিয়ে আসার জন্য। এই যে দূরদেশে থাকতো, আজকে যে দেশের এই অবস্থা, সে আমাকে প্রতিদিন সকালে ফোন করে কিভাবে লিবারাল পলিটিক্সটাকে সমন্বিত রাখা যায়, যে জন্য আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম সেটা সমন্বিত রাখা যায়, প্রতিনিয়ত আমাকে অ্যাডভাইস করত। 2017 সালে মেয়াদ শেষ হওয়ার পর আবেদন করে পাসপোর্ট না পাওয়ায় দেশে ফেরার পথ রুদ্ধ হয়ে যায় দেশের উত্থানে ও স্বাধীনতার সংগ্রামে জীবন বাজি রেখে দুঃসাহসিক সব গেরিলা অপারেশনের নেতৃত্ব দেয়া এই বীর যোদ্ধার। এদিকে তার অনুপস্থিতিতে কয়েকটি মামলায় দণ্ড দেয়া হয়, এমনকি স্থাবর অস্থাবর সম্পত্তিও বাজেয়াপ্ত হয় সাদেক হোসেন খোকার। অক্টোবরের শেষ থেকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় নিউ ইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্নোওয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে। প্রায় 10 দিন হাসপাতালটিতে চিকিৎসাধীন থাকার পর 4 নভেম্বর বাংলাদেশ সময় দুপুর 1:50 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজীবন লড়াকু সাদেক হোসেন খোকা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 67 বছর। সর্বোপরি তিনি ছিলেন একজন জনদরদি মানুষ। তার এই, আমি বলবো যেটা একটা অসময়ে চলে যাওয়া, এটা আমাদের দলের জন্য শুধু নয়, দেশের জন্য একটা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয়। এবং তার এই চলে যাওয়াটা একটা অনেক শূন্যতা সৃষ্টি করবে, যে শূন্যতা পূরণ হবার নয়। মৃত্যুর পর নিউ ইয়র্কের প্রথম জানাজায় বিপুল সংখ্যক প্রবাসীরা অংশ নিয়ে শ্রদ্ধা ও ভালোবাসা জানান রণাঙ্গনের অকুতভয় এই বীর যোদ্ধাকে। এ সময় তারা বলেন, সাদেক হোসেন খোকার মৃত্যুর মধ্য দিয়ে দেশ একজন জনবান্ধব, হৃদয়বান, অসাম্প্রদায়িক, পরোপকারী, পরমত সহিষ্ণু ও দুঃসাহসী রাজনীতিককে হারালো। দীর্ঘ প্রায় 5 বছরের বিচ্ছেদ বেদনার অবসান ঘটিয়ে 2019 সালের 7 নভেম্বরের স্নিগ্ধ সকালে প্রিয় ঢাকায় ফেরেন সাদেক হোসেন খোকা। অকুতভয় বীরের নিথর দেহ বরণ করে নিতে বিমানবন্দর থেকে জাতীয় সংসদ, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নয়াপল্টন কিংবা টিকাটুলি থেকে জুরাইন কবরস্থান, সবখানেই লাখো শোকার্ত মানুষের স্রোত। কেউ এসেছিলেন 71-এর এক অকুতভয় যোদ্ধাকে শেষ বিদায় জানাতে, কেউ তার রাজনৈতিক সহকর্মীকে, আবার কেউ বা তার প্রিয় নেতাকে হারানোর বুক ভরা বেদনায়। দলমতের ঊর্ধ্বে থাকা অনেক সাধারণ মানুষকেও দেখা গেছে হৃদয় নিংড়ানো শ্রদ্ধা জানাতে। মৃত্যুর পর দেয়ার আর কিছুই থাকে না, তবুও নিথর দেহের প্রতি মানুষের হৃদয়ের গভীরে থাকা এ ভালোবাসা যে একেবারেই নিঃস্বার্থ, তা বলার অপেক্ষা রাখে না। প্রায় সব শ্রেণী পেশার মানুষের কাছে এক অনিঃশেষ ভালোবাসার নাম সাদেক হোসেন খোকা। কেন এত জনপ্রিয় ছিলেন তিনি? কারণ তিনি জানতেন ভালোবাসতে, জানতেন ভালোবাসা বিলাতে।
তাই তো চিরবিদায়ে পথে পথে শোকার্ত মানুষের ঢল। পুরো রাজধানী জুড়ে প্রিয় অভিভাবকের শেষ যাত্রায় আপনজনের মতো আহাজারি। শেষ কবে কে দেখেছে এমন দৃশ্য? জাতীয় জীবনের সব লড়াইয়ে সামনে থাকা সাদেক হোসেন খোকার শূন্যস্থান দীর্ঘদিনেও পূর্ণ হবার নয়।